বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব প্রধান খবর। ৫ আগস্টের পর আরও ৭ দিন বাড়তে পারে লকডাউন, চলছে আন্তঃমন্ত্রণালয় সভা। করোনা আক্রান্ত ও উপসর্গে ১৪ জেলায় আরও ১৪০ মৃত্যু। শুধু করোনাতে মারা গেছে ৭৯ জন। বস্তিবাসীদের ৩০০ আধুনিক ফ্ল্যাট হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী, অল্প টাকা ভাড়ায় থাকার সুবিধা। অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে অবৈধ ব্যবসায় এক শ্রেণীর নারী মডেল। মূল টার্গেট উচ্চবিত্তের সন্তান ও ভিআইপিরা। এবং মিরপুরে প্রথম টি-20তে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ অস্ট্রেলিয়া, ঘরের মাঠে সাহসী রিয়াদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার পুরো খবর। করোনার সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন বাড়ানো হতে পারে আরও ৭ দিন। এ বিষয়ে চলছে আন্তঃমন্ত্রণালয় সভা, সেখান থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে এই সভা। কঠোর লকডাউন দিয়েও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে ৫ আগস্ট। এর মধ্যে লকডাউন আরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে ৬ দফা লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। কোরবানি ঈদের জন্য ১ সপ্তাহ লকডাউন শিথিল করে সরকার। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলছে। সহকর্মী হাসিব মাহমুদ শাহ এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন, যেই আন্তঃমন্ত্রণালয় সভা চলছে সে বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। হাসিব মাহমুদ শাহ, সারা দেশের মানুষ আজকের এই সভার দিকে কিন্তু তাকিয়ে আছে। লকডাউন আরও বাড়বে কি বাড়বে না সেই সিদ্ধান্ত, খুবই গুরুত্বপূর্ণ সভা। এখন পর্যন্ত সর্বশেষ কি তথ্য আছে? আর যদি লকডাউন বাড়ে সেক্ষেত্রে বিধিনিষেধ কি আগের মতোই থাকবে না শিথিলতা আসতে পারে, কি ধারণা করা যাচ্ছে? বাসার বেলা ১২টার সময় এই মন্ত্রিপরিষদ বিভাগে সচিবালয়ের এই বৈঠকটি শুরু হয়। আকমা মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, উনি সরাসরি এখানে উপস্থিত হয়েছেন এবং তার কিছুক্ষণ পরেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এখানে উপস্থিত হন এবং ক্যাবিনেট সেক্রেটারিও এখানে রয়েছেন। এর বাহিরে কৃষিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কথা আমরা প্রথমে শুনেছিলাম, কিন্তু আমরা জানি না উনি আছেন কিনা। তথ্যমন্ত্রী, এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই সভায় ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর যুক্ত হওয়ার কথা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন সদস্যগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সংশ্লিষ্টরা থাকতে পারেন বলে আমরা শুনতে পেরেছি। এবং 11টা থেকে শুরু হয়, এখন বেলা 2টা বাজে। ইতিমধ্যে 3 ঘন্টা ধরে এই বৈঠকটি চলছে এবং এই বৈঠকটি থেকে মূলত স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু ইতিমধ্যেই কিন্তু লকডাউন বাড়ানোর জন্য 10 দিনের একটি সুপারিশ করা হয়েছে, সেই বিষয়টা আলোচনা হচ্ছে। এবং এর পাশাপাশি যে চলমান লকডাউন যদি বাড়ানো হয় সেক্ষেত্রে একই ধারাবাহিকতা বাড়বে নাকি সেক্ষেত্রে কিছু শিথিলতা আসবে, সেই বিষয়গুলো এখানে পর্যালোচনা করা হচ্ছে এবং সবার মতামত নেওয়া হচ্ছে। আমরা যেটি শুনতে পাচ্ছি যে আগামীকালকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে দুপুরের পর। এছাড়া আজকে বৈঠকে একটি সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। পরবর্তীতে উনি সেই সিদ্ধান্ত দেওয়ার পর আগামীকালকে প্রজ্ঞাপন হতে পারে বলে আমরা জানতে পেরেছি। বাসার আরেকটি বিষয় হলো যে চলমান লকডাউনের যে শিথিলতা আসবে কিনা যদি বাড়ানো হয়, সেই বিষয়টার ক্ষেত্রে আমরা শুনেছি কিছু শিথিলতা আসতে পারে, তবে সেটিকে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, যিনি এই আন্তঃমন্ত্রণালয়ের সবার যে সভাপতিত্ব করছেন, উনি আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করবেন বলে আমরা কিন্তু জানতে পারছি। হাসিব মাহমুদ শাহ, শিথিলতা তো এরই মধ্যে এসছে, গার্মেন্ট শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। একটু জানতে চাইব যে এই লকডাউনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবরই কঠোর অবস্থানে, তারা সবসময় চান এ ধরনের বিধিনিষেধ থাক যতদিন না নিয়ন্ত্রণে আসে। কিন্তু অন্য মন্ত্রণালয়ের যারা রয়েছেন তাদের সাথে আপনারা কথা বলার সুযোগ হয়েছে, তাদের মনোভাব কি? তাদের তো অনেক বিষয় বিবেচনা করতে হয়। সরকার জীবন ও জীবিকাকে প্রাধান্য দিচ্ছেন, যার কারণে
এই লকডাউনের কিছু শিথিলতা আসতে পারে বলে আমরা কিন্তু গতকালকেও তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। উনি কিন্তু আজকেও এই বৈঠকে যুক্ত আছেন। উনি যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে অন্যান্য দেশ যেখানে জিডিপি গ্রোথে পিছিয়ে আছে, বাংলাদেশ এই জীবন ও জীবিকাকে প্রাধান্য দেওয়ায় এবং প্রধানমন্ত্রীর এই সুচিন্তিত মতামতের কারণে বাংলাদেশ এক্ষেত্রে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে এই বৈঠকটি থেকে লকডাউন বাড়লেও এই জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আসতে পারে, কিছু অফিস আদালত খুলে দেওয়ার হলেও হতে পারে বলে আমরা জানতে পারছি। এছাড়া গণপরিবহনের একটি বিষয় রয়েছে, সেই গণপরিবহনের কথা আমরা যেটি জানতে পারছি যে হয়তোবা গণপরিবহন একটি নির্দিষ্ট সময়ের জন্য হয়তোবা খুলে দেওয়া হলেও হতে পারে। তবে সবকিছু বলা যাবে, কিন্তু এই বৈঠকের শেষে আমাদের যে তথ্যগুলো সেগুলো কিন্তু অসমর্থিত তথ্য। বাসার আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু বৈঠক ব্রিফিং করা হবে। নিশ্চয়ই হাশিম মাহমুদ সাহেব, এই বৈঠক শেষে ব্রিফিং হলে সেখান থেকে আপনার মাধ্যমে আমরা সর্বশেষ তথ্য তুলে ধরব। রাস্তাঘাটে অসংখ্য মানুষ, বেড়েছে যান চলাচল, মোড়ে মোড়ে চিরচেনা যানজট, শিথিল হয়ে পড়েছে পুলিশি টহলও। কঠোর লকডাউনের 12তম দিনে এসে রাজধানীর চিত্র একেবারেই স্বাভাবিক সময়ের মতো। তবে গার্মেন্টস সহ কলকারখানা খোলা থাকায় কর্মস্থলে পৌঁছাতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামীদের। গণপরিবহন বন্ধ থাকলেও অটো ও লেগুনা চলতে দেখা গেছে সাভার আমিন বাজারে। ঠাসাঠাসি করে এসব যানবাহনে চড়ে ঢাকায় ঢুকছে মানুষ। ব্যাটার দিয়ে আমরা সার বাইরে যে আমাকে তো বাচ্চা পোলা বন্ধ বাঁচান লাগবো। অফিস তো রানিং আছে, তাদের কথা হচ্ছে যে এনি হাও অফিস করতে হবে। অফিস যদি বন্ধ থাকে, তাদের যদি আয় রোজগার বন্ধ থাকে, আমাদেরকে বেতন দেবে কি? লকডাউনে কেন রাস্তায় বের হয়েছেন এমন প্রশ্নের জবাবে যাত্রী ও চালক দিলেন নানা রকম অজুহাত। কাম না করলে তো আমাকে পেটে ভাত যাবে না, একদিন রিক্সা না চালাইলে না খাই ভালো লাগে। এতদিন তো বসেই ছিলাম, বাসায় তো কোনো কিছু বাজার টাজার নাই, কি করে খাবো? আমরা তো গাড়ি চালাই খাই। এদিকে গার্মেন্টস, শিল্প কারখানা সহ বেসরকারি অফিস খুলে দেওয়ায় কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তি পোহাচ্ছেন অফিসগামীরা। কেউ পায়ে হেঁটে, কেউ ভ্যান বা রিকশায় চড়ে যাচ্ছেন কর্মস্থলে। সাভার থেকে রিক্সা দিয়ে আমি হেমায়তপুর পর্যন্ত এসেছি, তারপর গাবতলীতে আবার রিক্সা পর্যন্ত এসেছি, আবার এখন রিক্সা করে ঢাকার ভিতরে কালাবাগান যাব। সাধারণ জনগণ যারা কর্মমুখ মানুষ, এদের জন্য সমস্যা। আসলে লকডাউনটা করোনা প্রতিরোধের কারণেই তো দেওয়া হয়েছে। কঠোর লকডাউনের 12তম দিনে এসে পরিস্থিতি অনেকটাই শিথিল হয়ে পড়েছে। রাজধানী প্রবেশ মুখগুলোতে পুলিশি টহল থাকলেও অভ্যন্তরে তেমন কোনো নজরদারি দেখা যায়নি। সব অফিস আদালত খোলা এবং অনেক অফিস আবার নতুন করে আগামীকাল থেকে খুলবে। এই জন্য সকল মানুষ অফিসে যোগদান করার জন্য সব ঢাকামুখী হচ্ছে। যেগুলো আইন অমান্য করে আমাদের মেট্রোপলিটনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে আমিনবাজারের দিক থেকে, ঢাকা জেলার দিক থেকে, ওগুলো আমরা আটক করে আমরা আইনগত ব্যবস্থা নিই। করোনা সংক্রমণের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি প্রতিরোধে লকডাউনের কার্যকর বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলমান লকডাউনের রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এবারে উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, আপনি তো এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, এই মুহূর্তে আপনি উত্তরায় আছেন। উত্তরা আব্দুল্লাপুর হয়ে কিন্তু কলকারখানার যেসব গার্মেন্টস কর্মীরা আছেন তারা অনেকেই গাজীপুরের দিকে যাতায়াত করেন। আপনি গাড়ির চলাচল কেমন দেখেছেন এবং সেখানে কি ধরনের যানবাহন আসলে চলছে? দেখুন, ব্যক্তিগত গাড়ি চলাচল অনেকটাই বেড়েছে, অর্থাৎ যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা তো বের হয়েছেনই, আর যাদের গাড়ি নেই বাট তারা অফিসগামী, তারা কিন্তু অন্যান্য অনেক যানবাহনে যাতায়াত করছেন। আমি যদি চিত্রটা আপনাকে দেখাবার চেষ্টা করি, আপনি দেখবেন আমরা চারদিকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা বের হয়েছেন তারা যুক্তিসঙ্গত কোনো কারণ অধিকাংশ মানুষই দেখাতে পারছেন না, এবং গাজীপুরে যে শিল্প কারখানায় উত্তরার অনেক মানুষ কাজ করেন তারা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছেন, কেউ রিকশায়, কেউ লেগুনায়, কেউ অটোরিকশায়, কেউ বা রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে চড়ে আমরা কিন্তু তাদেরকে যাতায়াত করতে দেখেছি। অর্থাৎ প্রচুর মানুষ রাস্তায় নেমে এসেছে। সহকর্মীকে এখানেই থামিয়ে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সচিবালয়ে। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট বর্বর ঘাতক বাহিনী যাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, গভীর একদিকে নিন্দা জানাই এবং যারা সেদিন শাহাদত বরণ করেছেন তাদের সকলের পবিত্র আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে
এই মহামারী করোনায় আমাদের যে সমস্ত সম্মানিত নাগরিকবৃন্দ জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আরও বিভিন্ন পেশার লোকেরা যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আপনারা দেখেছেন ঘোষণা করেছে যে আগামী এক সপ্তাহে 1 কোটির বেশি লোককে ভ্যাকসিনেট করবে, ভ্যাকসিনেশন তাদের কাছে পৌঁছে দেবে। এবং অত্যন্ত ভালো খবর, যেটা প্রত্যেক গ্রামে গ্রামে অর্থাৎ ওয়ার্ডে, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেই ওয়ার্ডে ন্যূনপক্ষে 2টি করে কেন্দ্র, অনেক ক্ষেত্র বিশেষ সিটি কর্পোরেশনগুলোতে 5টা 7টা করেও কেন্দ্র করে এই এক সপ্তাহের মধ্যে 1 কোটির ঊর্ধ্বের লোককে ভ্যাকসিনেশন দেবে। যার ফলে আমরা আশা করছি যে মানুষের এসে কষ্ট করে ভ্যাকসিনের নেওয়ার পিছনে দৌড়াতে হবে না। আমাদের প্রশাসন বা এই ব্যবস্থা মানুষের দোরগোড়ায় চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 14,000 কেন্দ্রে একসাথে একযোগে ভ্যাকসিন দেওয়া হবে। আমি আবার রিপিট করি, 14,000 কেন্দ্রে একযোগে এই সপ্তাহব্যাপী এই ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে আমরা অগ্রাধিকার দিব যারা একটু বয়স্ক লোক, কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে যারা মারা যাচ্ছেন বৃদ্ধ লোকেদের হয়তো মনে হয় যে শরীর রেজিস্ট্যান্স পাওয়ার একটু কমে গেছে, তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই সাথে শ্রমজীবী মানুষ বা যারা ছোট দোকানদার, কর্মচারী, বাসের হেল্পার, এদেরকে আমরা এই সময়ের মধ্যে স্ব ওয়ার্ড থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। যে ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। যেমন যারা দোকানদার, আমরা চিন্তা করেছি যে আগামী 11 তারিখ থেকে হয়তো সেটা খোলা হবে, কিন্তু একটা কর্মচারীও ভ্যাকসিন ছাড়া তার দোকানে আসতে পারবে না। এবং সে যে ভ্যাকসিন দিয়েছে সার্টিফিকেট থাকতে পারবে। এমন সিস্টেম করা হয়েছে যে যাদের ভ্যাকসিন হবে সব ওয়েবসাইটে চলে যাবে, কেউ অসত্য তথ্য দিয়ে পার পাবে না। ওয়েবসাইট থেকে আমরা চেক করে নিতে পারবো প্রত্যেকটা ভ্যাকসিনেটেড পার্সন তথ্যাদি ওয়েবসাইটে সংরক্ষিত, সেখানেও আমাদের সমস্যা হবে না। কারণ আপনারা জানেন যে আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ওই সেখানে যে শেখ রাসেল আমাদের ল্যাব আছে, সেখানে এই ফ্যাসিলিটি আছে। ইউনিয়নগুলোতে এই কেন্দ্র আছে, ডিজিটাল কেন্দ্র আছে। এবং গ্রামে আমাদের প্রায় যুবকের কাছে, ছাত্রদের কাছে সেখানেও ল্যাপটপ আছে। এবং সেখান থেকে আমরা সরাসরি যাদের যখন ভ্যাকসিন দিব তাদের সহযোগিতা নিয়ে সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দেব, যাতে আপনারা বিশ্ববাসী বা যে কোনো লোক আমরা যাতে কেউ ভুল তথ্য দিতে না পারে বা রেকর্ড যথাযথভাবে থাকে। কাজে সেই সুবিধা কিন্তু আমাদের আছে আজকে বাংলাদেশে। সেইভাবে আমরা সে ভ্যাকসিন নিয়েছে কিনা আমরা সেটা যাচাই করতে পারবো। দোকানপাট খোলার পূর্বে এই যে 7, 8, 9 3 দিন আমরা সুযোগ রাখলাম, যেহেতু প্রত্যেক গ্রামে গিয়ে ওয়ার্ডে গিয়ে ভ্যাকসিন দিবে, কারণ নেওয়ার কোনো সমস্যা হবে না। তারা যেন ভ্যাকসিন নিয়ে দোকানপাট খুলতে পারে বা তাদের ব্যবসা কেন্দ্র খুলতে পারে। সেই জন্য আমরা যে শুধু সময় বাড়াচ্ছি তা না, সেই সময়ের মধ্যে সে যাতে স্বাস্থ্যের ভ্যাকসিন নিতে পারে সেই সুযোগটা রাখার জন্যই আমরা 10 তারিখ পর্যন্ত সুযোগ দিচ্ছি এবং 11 তারিখ থেকে যাতে খুলতে পারে। আজকের এই সভা
সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং গ্রামে গ্রামে আমরা লক্ষ্য করেছি যে মানুষ সাধারণত এই আপনার মাস্ক বলেন, যখন হাটে বাজারে যায় বা কোনো খোলা জায়গায় যায় বা দোকানপাটে যায়, চায়ের দোকানে যায়, তাও মাস্ক পরে না। সেটা নিশ্চিত করার জন্য আমরা এই সভা মনে করেছে যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা সম্ভব না, তাদেরকে মোটিভেট করতে হবে মানুষকে। সেই মোটিভেশনের জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডে কমিটি করব, সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, তাদের নেতৃত্বে সেখানে বিভিন্ন সমাজকর্মী আছেন, ছাত্র আছেন, যুবক আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে। আমরা সবার কাছে আহ্বান জানাবো তারা স্বেচ্ছায় মানে কমিটির মধ্যে এসে অংশগ্রহণ করে এই কমিটির মাধ্যমে এই জনগণের ক্ষমতা দিয়েই আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে যারা প্রত্যেকটা নাগরিক যেন ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হয়, অর্থাৎ মাস্ক পরা ছাড়া কোনো লোক বের হলে ওই কমিটি যাতে তাদেরকে বারণ করে বিরত রাখতে পারে, সেইভাবে আমরা আজকের সিদ্ধান্ত নিয়েছি। কারণ কেবল ধরেন আইন করেই তো সব কাজ করা যায় না, এরা বুঝছেন। সেই জন্য গণসচেতনতা যেটা বলে সেইটার লক্ষ্যেই আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আপনারা মসজিদের ইমাম বলেন বা স্কুলের শিক্ষক বলেন, সিভিল সোসাইটির লোক বলেন, ব্যবসায়ী বলেন, সবাইকে নিয়েই আমরা এই গণসচেতনতা শুধু সৃষ্টি না, মাস্ক পরিধান করা নিশ্চিত করা, গণসচেতনতা সৃষ্টির সাথে সাথে মাস্ক পরিধান করারও নিশ্চিত করার জন্য আমরা আজকের সবাই সিদ্ধান্ত নিয়েছি। সেইভাবেই সরকারের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হবে সবাইকে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে চাহিদা মতো ভ্যাকসিন, কারণ এই করোনা ভাইরাস কতদিন চলবে আমরা কেউ জানি, একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলাই জানে। এটা কি 6 মাস চলবে, না আরো 2 বছর চলবে, না 1 মাস চলবে, আমরা অনিশ্চয়তার। আমরা আজকে সবাই গুরুত্ব দিয়েছি যত শীঘ্র সম্ভব আমাদের দেশে আমরা যদি নিজেরা পারি, আমাদের সেই সক্ষমতা থাকে, অর্থাৎ আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাই, আমাদেরও কিছু বিজ্ঞানীর অথবা কোলাবোরেশনে অন্যের সাথে সহযোগিতা, অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করে আমরা যাতে নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি, এবং সেটা করা সম্ভব হলেই আমরা সবাইকে তখন ভ্যাকসিন দিয়ে দেব। তখন আর আমরা আশা করছি যে এই যে আজকাল যে মৃত্যু আমরা খুব শঙ্কিত জাতি, খুব শঙ্কিত যেভাবে মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, তিনি সর্বাত্মক তার টিম নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের দেশে কিভাবে ভ্যাকসিনটা তৈরি করা যায়, নিজেরা না পড়লে অন্য দেশের সাথে যৌথভাবে আমরা চুক্তি করে ভ্যাকসিন তৈরি করব। সেই ধরনের কিছু প্রস্তাবনা আছে, ওনারা বিবেচনা করছেন। খুব দ্রুতই আমরা চেষ্টা করব যত অল্প সময়ের মাসে, এগুলো তো 4-5 মাস লেগে যায়, এরকম সময়ের মধ্যে যাতে আমরা নিজেদের দেশে উৎপাদন করতে পারি, সেটার উপর আমরা খুব জোর দিয়েছি। আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যেহেতু আমাদের এখন বর্তমানে ইয়ের অভাব, মানে শীতের অভাব, ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর নেতৃত্বে প্রায় 600-র উপরে বেড করেছেন। আগামী শনিবার 3 থেকে খোলা হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কনভেনশন সেন্টার ছিল, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের জাস্ট বিপরীত দিকে উত্তর পার্শ্বে, সেখানে শনিবার দিন থেকে আমরা আশা করছি, মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এই ডেডিকেটেড একটা কেন্দ্র তারা স্থাপন করতে যাচ্ছে আইসিইউর রোগীদের জন্য, কোভিড রোগীদের জন্য। আমরা অনুরোধ করব যে এক শ্রেণীর লোক অপপ্রচার করছে, আমরা আপনাদের মাধ্যমে বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করব যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সরকারের পূর্ণ সক্ষমতা নিয়ে
চেষ্টা করে যাচ্ছে মোকাবেলা করার জন্য। তবে একটি কথা এটা আমাদেরও মেনে নিতে হবে, যেহেতু আমরা প্রডিউস করি না, আমরা উৎপাদন করি না, আমাদের তো ঘাটতি আছে, আমাদের কিছুটা অন্যের উপর নির্ভর করতেই হয়, সেটা বাস্তবতা। আমাদের চুক্তি হয়েছে প্রায় 20 কোটির উপরে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আপনাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু সেগুলো সরবরাহ পাওয়াটা অনেক সময় নির্ধারিত সময়ে যদি না হয়, বিকল্প কিভাবে আমরা করতে পারি সেই সমস্ত ব্যাপারে আমরা থ্রেডবেয়ার পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করেছি। আমরা যাতে নিশ্চিত করতে পারি যার যেটা আশ্বাস দিয়েছে, যারা যেটা কমিটমেন্ট করেছে যে আমাদেরকে এগুলো সাপ্লাই দিবে, আমরা নগদ পয়সা কিনলেও কিন্তু সবসময় পাওয়া যায় না, এই অভিজ্ঞতা আমাদের অতীতেও আছে। কাজেই কিছুটা তো নির্ভর করতেই হয়, যেহেতু অন্যের কাছ থেকে আমরা পাই। তাই আমরা কোনো রকম অপপ্রচারে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, অনেকে নানান রকম কথা বলে, এইটা খারাপ ওইটা ভালো, এই সেই, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, সর্বশ্রেণীর সকল পেশার মানুষের কাছে বিনীত অনুরোধ করছি যে এইটা কারো অবহেলার কারণে নয়, এটা কারো সৃষ্ট নয়, এটা বৈশ্বিক, সারা বিশ্বব্যাপী, এইটা কারো হাত নাই এখানে। এই কথাটা বিবেচনা করে যাতে মানে আমাদের একটু কথা বলি, সেই আবেদনটুকু আমরা রাখব। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কিছু শিল্প, রপ্তানিমুখী শিল্প আমরা খুলে দিয়েছি। এই জন্য খুলে দেওয়া হচ্ছে যে না হয় আমাদের বিশ্ব বাজার হারাতে হবে, কারণ আমাদের অর্থনীতিকেও তো বাঁচিয়ে রাখতে হবে। আমাদের মানুষের জীবন যেমন রক্ষা করা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, একই সাথে দেশের অর্থনীতিকে সচল রাখা সেটাও দায়িত্ব। সেই কারণে কিছু শিল্প কলকারখানা রপ্তানিমুখী করা হয়েছে, অন্যান্য শিল্প কলকারখানাও আমরা খুলে দিচ্ছি। খুলে দেওয়ার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং 11 তারিখ থেকে সমস্ত দোকানপাট ইত্যাদি যানবাহনও চলবে সব একত্রে না। সেখানে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করব বাই রোটেশন যাতে চলে। মনে করেন গাজীপুর থেকে 100 গাড়ি আসে ঢাকা প্রতিদিন, 100 না, এখন 30টা আসুক বা 50টা আসুক, আজকে এগুলো যাবে, কালকে অন্য গ্রুপ যাবে, এরকম তারা রোটেট করে দিবে। সেখানে শ্রমিক নেতা এবং পরিবহন নেতা এবং যারা পরিবহনের মালিক তাদের সাথে বসে, যেমন লঞ্চ, স্টিমার আছে বা রেল আছে, সেগুলো যে চলবে সব যে পরিমাণে আজকে চলছিল অতীতে সেই পরিমাণ না চলে সীমিত আকারে সেখানকার মানে কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবে। যেমন রেল হয়তো 10টা চলতো, এখন হয়তো 5টা চলবে, কোন কোন সময়ে কোনটা ছাড়বে, কিভাবে ছাড়বে, কোথেকে, এগুলো স্ব মন্ত্রণালয় ডিপার্টমেন্ট জাতিকে অবহিত করবে, জনগণকে অবহিত করবে, যাতে মানুষের মধ্যে কোনো রকম গ্যাপ না থাকে। মোটামুটি আমাদের এইটাই আজকের এই আলোচনা ছিল। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেটা অবহিত করলাম এবং আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। চলমান কঠোর লকডাউনের মেয়াদ বাড়ানো হলো 10 আগস্ট পর্যন্ত। এ বিষয়টি সহ আরও নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সঙ্গে কথা বলছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশেও চলছে কঠোর লকডাউন। তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে বিভিন্ন সড়কে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। ভিড় বেশি দেখা যাচ্ছে কাঁচা বাজার ও নিত্য পণ্যের দোকানগুলোতে। এখনও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন অনেকেই। লকডাউন কার্যকরে সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপরও বিভিন্ন সড়কে বেড়েছে মানুষের চলাচল। রাজশাহী নগরীর সড়কেও বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন চলাচল। মাঠে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা থাকলেও তা আমলে নিচ্ছেন না অনেকে। খুলনায় বিভিন্ন সড়ক ও অলিগলির দোকান খোলা রেখেই চলছে বেচা কেনা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। রংপুরের কাঁচা বাজারে ও ফলমূলের দোকানে প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। নগরীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লকডাউন কার্যকরে বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলায় বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ সহ 14 জেলায় আরও 140 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 79 এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 61 জন। চিকিৎসকরা বলছেন, করোনা পরীক্ষায় অনীহার কারণে শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন অনেক রোগী। এতে ঠিক সময়ে চিকিৎসা শুরু করতে না পারায় বাড়ছে মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 12 জনই উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ময়মনসিংহে 24 ঘন্টায় আরও 17 জন মারা গেছেন। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 11 জন। বরিশালে 14 মৃতের মধ্যে 11 জনই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া উপসর্গ নিয়ে চাঁদপুরে 14 ও সাতক্ষীরায় 4 জন মারা গেছেন। চিকিৎসকরা বলছেন, নানা উপসর্গ দেখা দিলেও করোনা পরীক্ষা অনীহায় চিকিৎসা নিতে দেরি হয়ে যাচ্ছে রোগীর। যে রোগীগুলো মারা যাচ্ছে তার মধ্যে কিন্তু করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার রোগীর সংখ্যা বেশি। আর যখন জটিল হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তখনই কেবল তারা ডাক্তারের কাছে আসছে বা হাসপাতালে আসছে। তো তখন তো আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে। চট্টগ্রামে করোনায় 10 জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 15 জন। শনাক্তের হার 43%। এখানে আইসিইউ তো আসলে প্রয়োজনের তুলনায় কিছুটা স্বল্পতা তো আছেই আমাদের, বাট আমরা যে কাজটা যেটা করছি সেটা হচ্ছে আমরা আমাদের যে ওয়ার্ডের ভিতরে যখন কোনো রোগী খারাপ হয় সেই রোগীকে আমরা আইসিইউতে শিফট করি। সিলেটে আজও করোনায় 10 জনের মৃত্যু হয়েছে। এদিকে সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 70 শয্যা বাড়ানো হয়েছে। চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যু হয়েছে আরও 10 জনের। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা গ্রামে গঞ্জে বিভিন্ন অপচিকিৎসার শিকার হচ্ছে এবং তারা নিজেরাও বিশ্বাস করছে না যে তাদের করোনা হচ্ছে, এবং সাধারণ সর্দি কাশি এবং টাইফয়েড সহ বিভিন্ন রকম চিকিৎসার ফলে রোগীগুলো আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে এবং আমাদের কাছে একদম খারাপ অবস্থায় আসলে তখন আমাদের আর কিছুই করার থাকছে না। করোনা উপসর্গ নিয়ে খুলনায় 8, যশোরে 8, কুষ্টিয়া 6 ও নাটোরে আরও 5 জনের মৃত্যু হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। রোগীর চাপ সামাল দিতে গিয়ে অনেকটা দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর সব কোভিড হাসপাতালে রোগী বেড়েই চলেছে। এসব রোগীর মধ্যে অধিকাংশই রাজধানীর বাইরের রোগী। তাদের বেশিরভাগই তীব্র শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অধিকাংশ রোগীর অবস্থা জটিল হওয়ায় প্রয়োজন হচ্ছে আইসিইউ। এই অবস্থায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র আইসিইউ সংকট। দেশে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 12,80,317 জনে। মোট মারা গেছেন 21,162 জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন 11,08,748 জন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সংকট সমাধানে পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় আধুনিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। সেই সাথে কোনো বস্তিবাসী গ্রামে ফিরে যেতে চাইলে তাদের জন্য বাড়ি নির্মাণ করে দেবে সরকার। মঙ্গলবার সকালে গণভবনে সরকারি কর্মচারী ও বস্তিবাসীদের জন্য আধুনিক ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাসে রাজধানীর কয়েকটি বস্তির 300 বাসিন্দা পেলেন আধুনিক ফ্ল্যাট। মঙ্গলবার সকালে গণভবনে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিরপুর 11 নম্বর সেকশনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্মিত এই ফ্ল্যাটের বরাদ্দপত্র পরিবারের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 5টি আবাসন প্রকল্পের 2,474টি ফ্ল্যাটের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুজিব বর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না। একেবারে তৃণমূলে পড়ে থাকা যে মানুষগুলি, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের একটি সুস্থ জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া, যে মৌলিক চাহিদাগুলির কথা আমাদের সংবিধানে দেওয়া আছে, সেই চাহিদাগুলি পূরণ করা। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কাজের পরিধি ও জনবল বেড়েছে, তাই আবাসন সংকট সমাধানে এই উদ্যোগ। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব জেলা উপজেলায় আধুনিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। 7.5 কোটি থেকে এখন 16.5 কোটির উপরে মানুষ। কাজে আমাদের সরকারের পরিধিও বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, আমাদের সরকারি কর্মচারীদের সংখ্যাও বেড়েছে। জেলাভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। সেখানে আমাদের যারা যান সরকারি কর্মচারীরা বা তাদের জন্য কাজ করার সুবিধা, আর জনগণ যেন একবারে এক জায়গায় যে সব ধরনের সরকারি সেবা পেতে পারে
সেই সুযোগটা করে দেওয়া। রাজধানীর মিরপুরে 11 নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য সর্বমোট 10,000 ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। মাত্র 4,500 টাকার ভাড়ায় এখানে থাকতে পারবেন বস্তিবাসীরা। তাদের একটা ঠিকানা দেওয়ার ব্যবস্থা নেন এবং এটাই তার লক্ষ্য ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘর পাবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অর্থনীতির প্রতিটা খাতের নেতৃত্ব দিচ্ছে বেসরকারি খাত। এ খাতের উন্নয়নে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বিএসইসি আয়োজিত রোড শোর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সান ফ্রান্সিসকোর দক্ষিণ পূর্ব উপকূলের শিল্পাঞ্চল সিলিকন ভ্যালি। অ্যাপল, গুগল, ফেসবুক সহ বিশ্বের বাঘা বাঘা সব তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এখানে অবস্থিত। একসময় যাকে বলা হতো স্টার্টআপ বা উদ্যোগের স্বপ্নভূমি। দক্ষিণ এশিয়ায় তথ্য প্রযুক্তি খাতে এখন সম্ভাবনাময় বাংলাদেশ। সান ফ্রান্সিসকোতে আয়োজিত রোড শোতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানান প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা। আমাদের মধ্যে একটা ভালো অংশীদারিত্ব হবে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে আমরা এঞ্জেল ইনভেস্টর হিসেবে কাজ করতে চাই। ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি দেখে আমার সত্যিই অনেক ভালো লাগছে। অর্থনীতিতে নারীরা অনেক অবদান রাখছে। আশা করি ভবিষ্যতে এটা আরও গতিশীল হবে। সান্টা ক্লারা সিটির মেয়র লিসা এম গিলমোর বলেন, অর্থনৈতিক, সামাজিক ও তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের প্রশংসাও করেন তিনি। এই সম্মেলনে অংশ নিয়ে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতি দেশের সাথে কাজ করতে পারা সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের জন্য অনেক বড় সুযোগ। এতে দুই দেশ লাভবান হবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশে বিনিয়োগে প্রবাসীদের সব ধরনের জটিলতা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অর্থনীতির প্রতিটি সেক্টরেই নেতৃত্ব দিচ্ছে বেসরকারি খাত। তাই এ খাতের উন্নয়নে বিনিয়োগের পরিবেশ তৈরি করছে সরকার। সে লক্ষ্যেই বিদ্যুৎ সহ সব সেবার মান উন্নয়নের চেষ্টা চলছে। সরকার শুধুমাত্র পরিবেশ তৈরি করতে পারবে, কিন্তু এটা এগিয়ে নিতে হবে ব্যবসায়ীদেরকেই। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে ভেঞ্চার ক্যাপিটাল এবং স্টার্টআপ বিজনেসের মতো তথ্য প্রযুক্তি নির্ভর খাতের দ্রুত সম্প্রসারণ হচ্ছে। উমন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সান্টা ক্লারা, যুক্তরাষ্ট্র। রাজধানীর অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে অবৈধ ব্যবসা করছে এক শ্রেণীর মডেল। তাদের মূল টার্গেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া, উচ্চবিত্তের সন্তান ও ভিআইপিরা। তারা উচ্চবিত্তের বকে যাওয়াদের বিভিন্ন চাহিদা পূরণ করতে অবৈধভাবে মিনি বারও তৈরি করেছেন নিজ নিজ বাসায়। এমন শতাধিক বাসার সন্ধান পেয়েছে পুলিশ। শীঘ্রই এসব বাসায় অভিযান চালাবে তারা। 2017 সালে বনানীর রেন্টি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণের ঘটনায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার নাম উঠে আসে। এই মামলায় তিনি নিজেকে অভিযুক্ত আসামি শাফাত আহমেদের স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন পিয়াসা। একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইনের অন্যতম প্রতিযোগীও ছিলেন পিয়াসা। সেখান থেকে মডেল হিসেবে তার উত্থান। আমি ফারিয়া মাহবুব পিয়াসা, চট্টগ্রামের মেয়ে। ছোটবেলা থেকে গান, নাচ, আবৃত্তি, অভিনয় সব বিষয়ে আম্মু আমাকে অনেক সহযোগিতা করেছে। গত 1 আগস্ট বারিধারায় তার বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পাওয়া যায় পাটের সাথে সজ্জিত রুম, মিনিবার ও মাদক। বারিধারা এলাকায় 4000 স্কোয়ার ফিটের বাসায় একা থাকতেন এই মডেল। নিজে কোনো কাজ না করলেও দিতেন প্রতি মাসে 2.5 লাখ টাকা বাসা ভাড়া। চলতেন দামি গাড়িতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, এই ধরনের বাসায় থাকা ও তাদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য তারা নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করতেন। এই সংখ্যা মাত্র আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি, কিন্তু এইরকম সংখ্যা কিন্তু এইসব এলাকায় শত শত রয়েছে, যাদেরকে আমরা টার্গেট রেখেছি। তাদের টার্গেটকে ইনভেস্ট করে তারা সৌন্দর্য হত্যা করে তারা পরে ওই গুলশান, বনানী, বাড্ডা, তারপরে মোহাম্মদপুর, দেশগাঁ বিভিন্ন এলাকার টার্গেট পার্সন যে কাউকে তারা ডাকবেন। মূলত বাসাবাড়ি কেন্দ্রিক বিভিন্ন আয়োজন করলেও নতুন নতুন শিকার ধরতে বিভিন্ন অভিজাত হোটেল ও পার্টিতে আধুনিক পোশাক পরে উপস্থিত হতেন তারা। পুরো বাসাটাই একটা, আমি মনে করি যে এই বাসাতে এর আগের দিন অনেক বড় একটা পার্টি হয়েছে। অনেক ভিআইপি ব্যক্তি আছেন, তারা এরকম বাসায় যান
গেলে এদেরকে তারা খুব সেবা শুশ্রূষা করেন, মদ্যপান দেন, ইয়াবা খাওয়ান। পরে একটা পর্যায়ে তারা উসলির ছবিও নিয়ে নেন, যার ফলে তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, পরিবারের কাছে তারা এগুলি শো করে যায়, তুই না দেও আমি বলে দিব। সেই প্রেক্ষিতে কিন্তু তারা অনেক টাকায় আদায় করে থাকেন। অনেক উচ্চবিত্তের বাসায় রাতে অন্য মডেলদের নিয়ে যেতেন তারা। টাকা রোজগারে প্রতারণা আর ব্ল্যাকমেলিং করত উঠতি এই মডেলরা। পুলিশ জানায় এমন কয়েকটি বাড়ি তারা নজরদারিতে রেখেছেন। অভিযুক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের তথ্যও সংগ্রহ করেছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ভেদাভেদ ভুলে ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটি একসঙ্গে কাজ করে দলকে সংগঠিত করবে বলে আশাবাদের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। মঙ্গলবার সকালে বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় আসেন মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। দলের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তারা। যোগ্য নেতাদের নতুন আহ্বায়ক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের সকলের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে যে একটা অত্যন্ত সক্রিয়, সচল এবং কার্যকরী এই আহ্বায়ক কমিটি তারা অতি দ্রুত দলকে সুসংগঠিত করবে এবং একটি কাউন্সিলের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করবে। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা প্রতিশ্রুতি দেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আমরা চেষ্টা করব আমাদের এই দায়িত্ব যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সবাইকে সাথে নিয়ে, এবং আমরা উত্তর দক্ষিণ বিএনপি একসাথে মিলেই আমরা সমবেতভাবে মহানগরীতে কাজ করার চেষ্টা করব, যাতে কোথাও কোনো গ্যাপ সৃষ্টি না হয়। তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যন্ত আমরা এই সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে ঢেলে সাজিয়ে আমরা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা একটি কাউন্সিল করব ইনশাল্লাহ। রাজধানীতে বিগত বছরের আন্দোলনের ব্যর্থতার দায় ঘোচাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন মহানগর নতুন কমিটির নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বেড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। গত এক সপ্তাহে দেশে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালের ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিয়ে এখন জানাতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে যে সিটি কর্পোরেশনগুলোর অভিযান, সেই খবরও খানিকটা জানবো। শুরুতে হাসপাতাল পরিস্থিতি। আদিলুর, এই মুহূর্তে আপনি হাসপাতালে আছেন, ডেঙ্গু রোগীদের চাপ এখন কেমন? এক তো করোনা, তার উপরে ডেঙ্গু, মানে সব মিলে হাসপাতালের পরিস্থিতি কি? দেখুন, আমি আসলে আছি একটি বেসরকারি হাসপাতালে এবং এই হাসপাতালটিতে আমি আসলে এর আগে 7 দিন আগে বা 10 দিন আগেও কিন্তু ঘুরেছি। আমরা দেখেছিলাম যে ডেঙ্গু রোগীর সংখ্যা যখন বাড়তে শুরু করেছিল তখন এই হাসপাতালটিতে ডেঙ্গু ওয়ার্ড ছিল মাত্র 2টি এবং প্রথম দিকে আসলে সাধারণ রোগীদের সাথেই ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল, এরপরে তারা 2টি ওয়ার্ড করেছিল। এই মুহূর্তে কিন্তু এই হাসপাতালে 6টি ডেঙ্গু রোগীদের জন্য 6টি ওয়ার্ড করা হয়েছে। এরপরেও কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ যে চিকিৎসা, সাধারণ যে রোগী আছেন সেই রোগীদের সাথেও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা আসলে যেটি দেখছি যে প্রতিদিনই এই হাসপাতালটিতেও ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি বাড়ছে। এই মুহূর্তে ডেঙ্গু রোগী, গতকালের ডেঙ্গু রোগী ছিল 64 জন, আজকে নতুন করে আরও 15 জন ভর্তি হয়েছে এবং চিকিৎসকরা আমাদেরকে যেটি বলছেন যে চিকিৎসা দিতে তাদের কিন্তু আসলে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। তার কারণ আপনি জানেন যে করোনা মহামারীর মধ্যে অন্যান্য রোগীর চাপ বেশি এবং তাদেরকে কিন্তু আসলে আরো বাড়তি সতর্কতার সাথে তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। এবং এখানকার চিকিৎসকরা একটি বিষয় আমাদেরকে বলছিলেন যে অনেক রোগী আছে যাদের প্লাটিলেটটা একটু ভালোর দিকে, বলছিলেন যে অনেক রোগী আছে যাদের প্লাটিলেটটা একটু ভালোর দিকে, তাদেরকে তারা বাড়িতে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তার কারণ হচ্ছে যে তাকে যদি বাড়িতে যাওয়ার পরামর্শ তারা না দেন তাহলে নতুন করে যে রোগীটার একটু খারাপ অবস্থা সেই রোগীটা কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হতে পারবে না। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে হাসপাতালগুলোর পরিস্থিতি আসলে হচ্ছে কোন দিকে গিয়েছে। এবং আমরা মিটফোর্ড হাসপাতাল যেটি কম আয়ের মানুষ তারা সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যেতে চান।
কক্সবাজারে পাহাড় ধসে গত ১২ বছরে প্রাণ হারিয়েছেন ৫ শতাধিক মানুষ। অথচ এই দীর্ঘ সময়েও সরানো যায়নি পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। সারা বছর নজরদারি না থাকলেও বর্ষা মৌসুমে তৎপরতা বাড়ে প্রশাসনের। ঝুঁকি কমাতে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। গত ১২ বছরে সবচেয়ে বেশি পাহাড় ধস হয়েছে কক্সবাজারে। প্রাণ হারিয়েছে ৫ শতাধিক মানুষ। এরপরও বন্ধ হয়নি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। এখনও বিভিন্ন পাহাড় ও পাদদেশে ৫ লাখেরও বেশি মানুষের বাস। ঝুঁকিপূর্ণ জেনেও এসব জায়গাকেই বেছে নিচ্ছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা। যারা তানা জায়গা সম্পত্তি নেই, মানে আরারে নিচে জায়গা দিলে নিচে অন্য জায়গায় যদি আমাদেরকে স্থান দিতে পারেন তাহলে যোগ্যপন্নার থেকে যেতে পারে। গত সপ্তাহে কয়েকটি ধসে ২০ জনের প্রাণহানির পর অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন। সরে যেতে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। প্রয়োজনে কঠোর হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একই সাথে সব লোককে পুনর্বাসন করবার দরকার নেই। যারা একেবারে পাহাড়ের মধ্যে দালান তৈরি করে আছে তারা তো তাদের থাকবার জায়গা নাই, এটা আমরা মনে করতে পারি না। সুতরাং ক্রমান্বয়ে তাদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করব। প্রশাসনের নির্দেশের পরও সরে না গেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। বেশ কিছু ব্যক্তিকে কিন্তু সরানো হয়েছে, আবার অনেকে এখান থেকে যেতে চাচ্ছে না বা পালিয়ে থাকার চেষ্টা করছে। তো এই ব্যাপারে মাইকিং করা হচ্ছে, তারা যেন নিরাপদে নির্ধারিত স্থানে তারা যেন আশ্রয় নেয়। জমির দখল ধরে রাখতে দরিদ্র মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে প্রভাবশালীরা। সবার আগে তাদেরকে আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। শুধুমাত্র ভারী বর্ষণ আসলেই হতদরিদ্রদের সরিয়ে দেওয়া হয় এই বিপদের মুহূর্তে। আমি মনে করি প্রতি বছর অভিযান থাকা প্রয়োজন। প্রভাবশালী যত শক্তিশালী হোক তাদেরকে পাহাড়ে রাখা যাবে না। পাহাড় ধসে হতাহতের ঘটনা কমাতে বসবাসকারীদের স্থায়ীভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছে বিশিষ্টজনরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবার পানিবন্দী খুলনার কয়রার ৩.৫ লাখ মানুষ। গত কয়েকদিনের বৃষ্টিতে তৈরি হয়েছে এই অবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ও আমনের বীজতলাও। স্থানীয়রা বলছেন বাঁধের স্লুইস গেট বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। কর্তৃপক্ষ বলছে সমস্যা নিরসনে নতুন করে আরও ৫টি স্লুইস গেট নির্মাণ হবে। চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় খুলনার সুন্দরবন ঘেঁষা উপকূলীয় উপজেলা কয়রা। ২ মাস পার হতে না হতেই আবার একই পরিস্থিতির শিকার এখানকার মানুষ। গত কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে উপজেলার ১৩১টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে ৩.৫ লাখ মানুষ। ভেসে গেছে আমনের বীজতলা ও মাছের ঘের। ঘর দর ভেঙে গেছে, একবার নদীর পানি এসে আবার এই বৃষ্টির পানি হতেছে। আগে একবার তোলাই গেছে, আবার তোলাই যাচ্ছে। এবছর তো ৩-৪ বার বুড়ি গেছে। এই অবস্থা খুব ভালো না। মাছ থাক না, ঘেরে মেলা লস। পানি শুতি না, পানি সরাবার কোনো কল কারখানা গেট কিছু নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে বন্ধ হয়ে গেছে উপজেলার ৩টি স্লুইস গেট, আর বাকিগুলো সংস্কারের অভাবে অকার্যকর। আমরা বারবার পানি উন্নয়নকে বলছি যে এই গেটগুলো আবার নতুন তৈরি করার জন্য, এবং অধিকাংশ স্লুইস গেটের পাট নষ্ট। সমস্যা নিরসনে কয়রায় নতুন করে 5টি স্লুইস গেট তৈরি করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমাদের নতুন যে প্রকল্প হচ্ছে, এখানে আমরা 5টা স্লুইস গেট নতুন ধরছি আর কি। পাটার যে সমস্যা আর কি, এই পাটার চাহিদার জন্য সর্বোচ্চ আহ্বানের প্রক্রিয়াধীন আছে। জেলা কৃষি সম্প্রসারণের তথ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে খুলনায় 200 হেক্টর জমির আমনের বীজতলা নষ্ট হয়েছে। ভেসে গেছে 200টি পুকুর ও 2000-এর বেশি চিংড়ির ঘের। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বিশ্বে একদিনে করোনায় ৭,৮৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,77,000-এর বেশি। এ নিয়ে মোট শনাক্ত 19,95 লাখ। একদিনে করোনায় সবচেয়ে বেশি 1,568 জন মারা গেছেন ইন্দোনেশিয়ায়। সেখানে আক্রান্ত 22,404 জন। বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ 785 জনের মৃত্যু দেখেছে রাশিয়া। তবে ব্রাজিলে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। সেখানে একদিনে মারা গেছে 473 জন। শনাক্ত 15,000। স্পেনে এক সপ্তাহে শনাক্তের হার 10% কমলেও মৃত্যুহার বেড়েছে। এদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সংক্রমণ বাড়ায় লকডাউন আগামী রবিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ায় চীনেও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। আফগানিস্তানের 3 গুরুত্বপূর্ণ শহর
লস্করগাহ, কান্দাহার ও হেরাতে তালেবানের ভয়াবহ আক্রমণের মুখে পড়েছে। তালেবানের আক্রমণের জবাবে আফগান বাহিনী ও যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলায় কাঁপছে পুরো লস্করগাহ শহর। তালেবানরা লস্করগাহ শহর দখল করে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে তালেবানদের জন্য এটাই হবে প্রথম কোনো গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হাতে নেওয়া। এরই মধ্যে শহরটির প্রধান বেতার ভবন দখলে নেয়ার দাবি জানিয়েছে তালেবান। সংঘর্ষের মধ্যে শহর ছেড়ে পালাচ্ছে হাজারো আতঙ্কিত মানুষ। মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটির কেন্দ্রবিন্দু ছিল হেলমান্দ। কান্দাহারে এখনও আফগান সেনাদের সাথে সংঘর্ষ চলছে তালেবানদের। হেরাতের কিছু কিছু এলাকা সরকারের দখলে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ চীন সাগরে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে ভারত। কয়েকদিনের মধ্যে যুদ্ধজাহাজগুলো পাঠানোর কথা রয়েছে। এর মাধ্যমে জলপথে বেইজিংকে চাপে রাখার নতুন কৌশল নিল দিল্লি। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার সাথে যৌথ মহড়ায় অংশ নেবে এসব যুদ্ধজাহাজ। এছাড়া মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সঙ্গেও মহড়াতে অংশ নেবে ভারতীয় নৌবাহিনী। আগামী 2 মাস ওই অঞ্চলে যুদ্ধজাহাজগুলো টহল দেবে। এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী জানিয়েছে, অ্যাক্ট ইস্ট পলিসি মেনে 4টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বৃষ্টির শঙ্কা নিয়েই আজ শুরু বাংলাদেশ অস্ট্রেলিয়ার লড়াই। হোম কন্ডিশনের সুবিধা নিয়ে সাফল্য চায় টিম টাইগার্স। টি-20তে অজিদের হারিয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে বাংলাদেশের স্পিন আক্রমণ সামলে সিরিজ জয়ের প্রত্যয় ম্যাথু ওয়েডের। মিরপুরে ম্যাচ শুরু আজ সন্ধ্যা 6টায়। টি-20তে অজিদের বিপক্ষে সাকিবই সবচেয়ে সফল। ব্যাট হাতে সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি উইকেটও তার। ওদের বিপক্ষে একমাত্র টেস্ট জয়েও ম্যাচ সেরা সাকিব। এবারও তেমন কিছুর দিকে তাকিয়ে বাংলাদেশ। তামিম, মুশফিক, লিটন না থাকায় ব্যাট হাতে মাহমুদুল্লাহ সাকিবই বড় ভরসা। সিরিজ জয়ের স্বপ্ন বাস্তব করতে তরুণদের সহযোগিতা বড্ড দরকার। শামীম, সোহান, আফিফদের পরিস্থিতি বুঝে দাবি মেটাতে হবে, পরিকল্পনা ভেস্তে দিতে হবে অতিথিদের। জিম্বাবুয়ে সিরিজের আত্মবিশ্বাস সাথে আছে, তবে বিশ্বের অন্যতম সেরা দলকে হারাতে দরকার আরও বেশি কিছু। ভাবনায় প্রতিপক্ষ অথবা সিরিজ জিততেই হবে এমন চাপ নিচ্ছেন না টাইগার অধিনায়ক। যেহেতু বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে আমাদের একটা বড় একটা সিরিজ আমরা খেলছি, 5টা ম্যাচ খেলার আমাদের সুযোগ থাকবে। তো ইটস এ গ্রেট অপরচুনিটি টু শো আওয়ার স্কিলস, এবং এট দ্য সেম টাইম যদি আমরা ইনশাল্লাহ এই সিরিজটা জিততে পারি, এটা আমাদের মনোবল আরো বাড়িয়ে দেবে। অধিনায়ক ঘোষণা ছাড়াই বাংলাদেশে এসে ম্যাচের আগের দিন দায়িত্ব দেয়া হয়েছে ম্যাথিউ ওয়েডকে। সিরিজ শুরুর আগ মুহূর্তেও নাকুচু অজিদের ভাবনায় বিশ্বকাপ, সেজন্য পরীক্ষা নিরীক্ষার কথাই জানালেন ওয়েড। অজি অধিনায়ক বলছেন, টাইগার স্পিনারদের সামলাতে প্রস্তুত তার ব্যাটসম্যানেরা। আমি মিডল অর্ডারে ব্যাট করব। বিশ্বকাপের দিকে তাকিয়ে মিডল অর্ডারে অভ্যস্ত হওয়া দরকার। পরে প্রয়োজন হলে আবার টপ অর্ডারে ফিরব। ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। স্পিনিং উইকেটে খেলার জন্য আমরাও প্রস্তুত আছি। ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা আছে, তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো ভারী বৃষ্টি হবে না বলছে আবহাওয়ার পূর্বাভাস। শুধু আইসিসির ইভেন্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া, সেই চার দেখাতে জয় নেই টাইগারদের। এবার সেই রেকর্ড পরিবর্তনের মিশন সাকিব মুস্তাফিজদের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্থগিত নয়, পিছিয়ে গেছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর। 2 বোর্ডের আলোচনার পর 2023 সালের মার্চে নতুন সূচি নির্ধারিত হয়েছে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। সোমবার জানা গিয়েছিল স্থগিত হয়ে যাচ্ছে সেই সফর, তবে বিসিবি-ইসিবির আলোচনায় ইতিবাচক খবর মিলেছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, 2023 সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে এসে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সবশেষ 2016-তে বাংলাদেশে এসে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলেছিল ইংলিশরা। 13 আগস্ট থেকে শুরু হচ্ছে লা লিগা। আরও একটি রোমাঞ্চকর মৌসুম শুরুর দিন ঘনিয়ে এলেও এখনও মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সেলোনা। তবে ক্লাব সভাপতি লাপোর্তার বিশ্বাস, দ্রুতই চুক্তি হবে। অন্যদিকে টটেনহ্যামের অনুশীলনে যোগ দেননি হ্যারি কেইন। শিগগিরই ম্যান সিটিতে যেতে পারেন ইংলিশ অধিনায়ক। আবারও শুরু হচ্ছে লা লিগার রোমাঞ্চকর লড়াই। দিন দশেক পরেই মাঠে গড়াবে স্প্যানিশ ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। তবে সময় ঘনিয়ে এলেও এখনো বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ অনিশ্চিত।
নবায়ন হয়নি মেসি ও বার্সার চুক্তি। স্প্যানিশ গণমাধ্যমের খবর, জুনের শেষ সপ্তাহে চুক্তির তাগাদা দিলেও কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত ছিলেন মেসি। জুলাইয়ের মাঝামাঝি খবর বের হয় বার্সার সঙ্গে 5 বছরের চুক্তিতে রাজি হয়েছেন LM10। এরপর 3 সপ্তাহ পেরিয়ে গেলেও চুক্তি নিয়ে কোনো অগ্রগতি নেই। সবশেষ ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসনের আনুষ্ঠানিক পরিচয় পর্বে মেসিকে নিয়ে কোনো শঙ্কা না থাকার দাবি লাপোর্তার। মেসি বার্সায় থাকতে চায়, আমাদের তরফ থেকেও সর্বোচ্চটা করছি। সবকিছু ঠিক মতোই এগোচ্ছে, আমাদের বিশ্বাস দ্রুতই চুক্তি হবে। এদিকে নতুন ঠিকানা খুঁজে না পেলেও টটেনহ্যামের প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেননি হ্যারি কেইন। ফলে ইংলিশ অধিনায়কের ম্যানচেস্টার সিটি যাওয়ার গুঞ্জন আরও জোরালো হচ্ছে। কেইনের জন্য 100 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব তৈরি করেছে সিটি। কেইনের মতো জ্যাক গ্রিলিশকে নিয়েও আগ্রহী সিটিজেনরা। তবে দলবদলের গুঞ্জন পাশ কাটিয়ে অ্যাস্টন ভিলার অনুশীলনে যোগ দিয়েছেন গ্রিলিশ। এদিকে মানুয়েল লোকাতেল্লির পেছনে ছুটে লাভ হয়নি, তাই এবার কোয়ান্তা তলিসোর দিকে নজর ইউভেন্টাসের। বায়ার্ন মিডফিল্ডারকে পেতে জোর চেষ্টা তুরিনের ওল্ড লেডির। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত সংবাদ দেখতে।